গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, পিতৃসত্য। অনেক বছর আগের কথা বলছি। তখন অর্থনীতিতে দশমিক হিসেব ঢোকেনি। 1 টাকায় 100 নয়া পয়সা নয়, 64টা ভারী ভুরি তামার পয়সা মিলত। টাকায় 16 আনা দাম পাওয়া যেত। এখনকার মতো শূন্যের বোঝা টেনে বেড়াতে হতো না। একবার ফাফামাও স্টেশনে যাবার দরকার হয়েছিল। বর্তমান উত্তরপ্রদেশে পড়ে জায়গাটা, এলাহাবাদের কাছে। এককালে উৎকৃষ্ট দহি বড়ার জন্য বিখ্যাত ছিল। আমি যে পথে যাব সে পথের গাড়ি আসার অনেক দেরি। বসে থাকার পালা। এখন স্টেশনটা অনেক বড়সড় ভব্য সভ্য মতো হয়েছে। তখন নিতান্তই একটা সাধারণ স্টেশন ছিল। স্টেশনের আভিজাত্য হিসেবে 3য় স্তরের। তবে প্ল্যাটফর্মে একটা টিনের চালা ছিল। তার নিচে ফাঁক ফাঁক তক্তার তৈরি খান 2-3 বেঞ্চিও ছিল তাই রক্ষে। অনেক আগে এসেছে বলে একটু বসার জায়গা মিলেছে। সুটকেসটা আড়াল দিয়ে পাশে চুন কানিওয়ালা একটা যাত্রীর সান্নিধ্য এড়াতেও পেরেছি। অলস কৌতূহলে চেয়ে আছি। ওদিকের প্ল্যাটফর্ম, লাইন, দূর ধূলিধূসর গ্রাম্য পথ, কতগুলি অপগণ্ড যাত্রী, সব জড়িয়ে মন্দ লাগছিল না। এমন সময় দিক দিগন্ত কাঁপিয়ে একটি উঁচু দরের মেল গাড়ি এলো। আমার দিকের নয়, এ গাড়ি বড় লাইনের। বোধহয় এলাহাবাদে খাবার দেওয়া হয়েছে, এখানে সে এঁটো বাসন নামাবার ব্যবস্থা। সেজন্যই দয়া করে 1.5 মিনিটটা দাঁড়ালেন মেজাজি মেল ট্রেনটি। বাসনগুলো নামছে গোছা গোছা, অথচ এদিকে ওদিকে বেশি অবশ্য নয়, কারণ এই স্টেশনে প্রত্যাশা কম। 2-4টি যে ভিখারি ভিখারিনী ছিল তারা কেউ এলো না। দেখে একটু আশ্চর্য লাগলো। সোজা হয়ে বসে একটু ভালো করে তাকিয়ে দেখলাম পাত্রে পাত্রে ভুক্তাবশিষ্ট উচ্ছিষ্ট খাদ্য নেই। সেগুলো চেঁচে একটা বড় ট্রেতে ঢালা হয়েছে। মানে ওদিকের অন্য বগিগুলোর কথা বলতে পারবো না। আমার সামনে যে 2টো বগি ছিল, একটা ইন্টার ক্লাস আর একটা ফার্স্ট সেকেন্ড ক্লাস মেলানো, সে 2টোর থালার কথাই বলছি। বড় ট্রে, কিন্তু ভাতে, রুটিতে, ডালে, তরকারিতে, কিছু হয়তো অখাদ্য টক দই ছিল, সব মিলে একটা পাহাড়ের মতো রচিত হয়েছে। ছোটোখাটো পোর্টেবল অন্নকূট বলা যেতে পারে অনায়াসে। একটি 9-10 বছরের রোগা চেহারার ছেলে বিরাট একটা কানা উঁচু পেতলের থালা হাতে নিয়ে এতক্ষণ প্ল্যাটফর্মের চওড়া লোহার রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল চুপ করে। পাশে রেলিংয়ে একটা লোহার পাত খোলা, সেখান দিয়ে মাঠে নেমে যাবার পায়ে চলা পথ। বোধহয় ছেলেটা ওই পথেই এসেছে, ওই পথেই যাবে। যদি পুলিশ বা অপর কেউ তাড়া করে, চট করে গলে পালাতে পারে যাতে, সেই জন্য ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। ট্রেন চলে যাবার পর ছেলেটা থালা নিয়েই এগিয়ে এলো। একটা বয় ট্রে থেকে সেই বিপুল উচ্ছিষ্ট খাদ্য সম্ভার তার থালায় ঢেলে দিল। ছেলেটা কিছু একটা মুদ্রায় সম্ভবত তার হাতে দিয়ে থালা নিয়ে চলে গেল। একটা রূপোর টাকা নজরে পড়ল, তবে মনে হলো তার সঙ্গে আর কিছু খুচরো পয়সাও ছিল, 4 আনা কিংবা 8 আনা। তার মানে এইসব আধ খাওয়া এটোকাটাও বিক্রি করে এরা, আর বিক্রি হয়ও। এ ঘটনার এইখানেই জবনিকা পড়ার কথা, কিন্তু পড়ল না। এতক্ষণ চোখে পড়লেও নজরে পড়েনি। একপাশে একটা লোহার রেল থাম ধরে একটি বছর 13-14 কিশোরী মেয়ে দাঁড়িয়েছিল স্থির হয়ে, হাতে একটা এনামেলের ভাঙা শানকি। 13-14 হতে পারে, বেশি হওয়া বিচিত্র নয়, কারণ এত শীর্ণ মেদহীন দেহ বোধহয় 20তেও ওর দেহে যৌবন লক্ষণ দেখা দেবে না। তা হোক, শ্যামবর্ণ তো বটেই, বড় জোর উজ্জ্বল শ্যাম বলা যায়।
মাজলে ঘষলে কি দাঁড়াবে জানি না, ভারী মিষ্টি মুখ মেয়েটির। চোখের দৃষ্টিতে এত মমতা আমি খুব কম লোকেরই দেখেছি। চোখ, মুখ, নাক কাটা কাটা, ঠোঁট দুটি পাতলা, তবে প্রণয়ের পক্ষে অসুবিধাজনক পাতলা নয়। দাঁতগুলোও চমৎকার। হাসলে নিশ্চয় ভালো দেখাবে, তবে হাসি দেখার কোনো উপলক্ষ হলো না বলেই তা দেখা গেল না। মেয়েটা শুধু যে রোগা তাই নয়, তার পরনের ঘাগরা আর কাঁচুলিও যেমন ময়লা তেমনি জরাজীর্ণ। একেবারে হতদরিদ্র ঘরের মেয়ে, অথচ কি সুন্দর চেহারা! খেতে পেলে রূপসীতে পরিণত হতে পারত। মনে মনে বলি। গাড়ি এসে থামতেই মেয়েটা শানকি হাতে এগিয়ে এসেছিল। তারপর করুণভাবে একবার এ বয় একবার ও বয়ের কাছে কাকতি মিনতি করতে লাগলো, সম্ভবত ওই উচ্ছিষ্টের জন্যই। কিন্তু যা নেই তা দেবে কোথার থেকে তারা? যে লোকটির কাছে ওই অন্নকূট, তার কাছেও গেল। বোধহয় হাতের মুঠোয় একটা একানে ছিল, সেটাও বার করে দেখালো। লোকটা ভাগ বলে হুঙ্কার দিয়ে উঠতে আর কিছু বলতে সাহস করল না। তবে যা করল তা আমি কখনো কল্পনাও করিনি। চোখে দেখেও যেন বিশ্বাস হচ্ছিল না। উৎসবৃত্তি কথাটা বইয়ে পড়া ছিল, অভিধানে অর্থ দেখেছি। শস্য উঠে গেলে মাঠের শীষ থেকে ঝরে পড়া যা দু এক দানা জব কি গম পড়ে থাকে, এক শ্রেণীর লোক তাই খুঁটে খুঁটে সংগ্রহ করে, তাকে বলে উৎসবৃত্তি। এ মেয়েটি তার চেয়েও কঠিন কর্মে প্রবৃত্ত হল। যে থালাগুলো থেকে সব ভাত ডাল চেঁচে ঢালা হয়ে গেছে, তাই থেকেই যা দু এক দানা লেগে আছে, ভাত বা দু একটা আধসেদ্ধ ডালের কুচি, তাও সব থালায় অবশ্যই নেই, তাই একটা একটা করে সংগ্রহ করে শানকিতে জমাতে লাগল। মাথার উপর মধ্যদিনের সূর্য, হয়তো সকাল থেকে এক টুকরো খাবারও মুখে পড়েনি মেয়েটার। শীর্ণ মুখ গলা ঘামে ভেসে যেতে লাগল। সুন্দর দুটি চোখের দৃষ্টিতে হতাশা, ক্লান্তি আর বিষাদে এক অপরূপ কারুণ্য এনে দিয়েছে। শেষে যখন হাতের কাছে সব কটা থালা থেকে এক মুঠো খাদ্যও হলো না, তখন মেয়েটি আর থাকতে পারল না, কেঁদেই ফেলল। দুটি চোখের কুল ছাপিয়ে তার সমতল বক্ষের মলিন কাঁচুলি ভিজে উঠতে লাগল। আমি আর থাকতে পারলুম না, উঠে এগিয়ে এসে সেই বয়টিকে ধরলুম। তুমি ও ছেলেটাকে ওই এটুকুলো বিক্রি করলে কোন অধিকারে? একে বা তাড়া দিচ্ছ কেন? এতে 2-3 রকম চার্জে পড়বে তুমি জানো। এক, সরকারি মাল বেচে তুমি টাকা নিচ্ছ, ইল্লিগাল ট্রানজ্যাকশন। 2, ওইসব খাবার যারা খেয়েছে তাদের কত কি অসুখ থাকতে পারে, সেসব ঝুটো খাবার তুমি ওই ছেলেটাকে দিলে। ওদের যদি সেসব খারাপ অসুখ হয়, টিবি স্প্রেড করার দায়ে পড়তে পারো, তা জানো? আর এই মেয়েটা দেখো, ভুকায় কাছে, ওকে একটু দিতে কি হয়েছিল? তোমার নাম বলো, আমি রিপোর্ট করব তোমার নামে। তখনকার জমানা আলাদা ছিল। এসব কর্মচারীরা রিপোর্ট শব্দটা শুনলেই কেঁপে উঠত। তার উপর আমি এতগুলো ইংরেজি শব্দ ব্যবহার করেছি। চার্জ শব্দটা বিশেষ ভয়াবহ। সে কাঁদো কাঁদো হয়ে হাত জোর করে বিহারি ঠেটি হিন্দিতে বলল, হুজুর, ওর সঙ্গে আমাদের কন্ট্রাক্ট, ওই লোনডাটার সঙ্গে, মানে ঠিকা আছে। 2 বগির সব ঝুটা খাবার যা কি বাঁচবে ওকে দেব, ও 2 টাকা দেবে। এমনি আরও 3-4 বাড়ি থেকে আসে, অন্য অন্য বগি থেকে দেয়। সব দিন সমান পায়ও না, যেদিন কম পায় সব ভুকা থাকে। এই ছেলেটার বাড়ি 7 জন খেতে, ওর বাবার পক্ষাঘাত, মা পরের খামার জমিনে কাজ করে যা পায়। আর একটা বহিন আছে, সে এক মহাজনের বাড়ি ঝি খাটে, তাতে যা হয় এই টাকাও দিতে পারে না সব দিন। এ ছেলেটাও ছোটোখাটো মোট বয়, এক গোলদারি দোকানে ঝাড় দেয়। এইভাবে গুজরান হয়। আজ মোটে 1 টাকা 5 আনা দিয়েছে। আমরা কিছু বলি না, কিন্তু সাহাব,
এমনি দিলে ৫-১০টা ভিকমাঙ্গা এসে জুটবে, কাড়াকাড়ি ঝগড়া কেউই হয়তো পাবে না। তাই আমরা একটা দাম ঠিক করেছি। এটা অবশ্য আমরা ভাগ করে নিই। তা কতই বা হয় হুজুর? এতগুলো বয় ৬ টাকা কি ৭ টাকা হয় বড় জোর পোড়ো গাড়িতে। তবে ভেবে দেখুন, এতেও তো এতগুলো লোক খাচ্ছে, তাদের জীবন ধারণ হচ্ছে, এতে নুকসান তো যাচ্ছে না। গরিব বরাবর এইটে বুঝে আমাদের মাপ করে দিন। তা এক মুঠো এ মেয়েটাকে দিলে না কেন? আমি একটু নরম হয়ে প্রশ্ন করি। এ মেয়েটাও তো রোজই আসে, কোনোদিন এক আধখানা রুটি যে দিই না তা নয়, ওকে জিজ্ঞেস করুন। কিন্তু এমনি এ থেকে ভাগ দিলে ১০০-১০০ ভিকমাঙ্গে এসে যাবে। তাদের সবার অবস্থাও হয়তো এত খারাপ নয়। আপনি আপনি ভেবে দেখুন হুজুর, আপনি গরিবের মা বাপ। ভেবে দেখতে হলো। মনে মনে লোকটার ওকালতি শক্তির তারিফ করে মেয়েটার দিকে ফিরলুম। বললুম, আর কাঁদে না, চলো তোমাকে কিছু খাইয়ে দিচ্ছি। এবার সে বয়টি সাহস পেয়ে একটু অন্তরঙ্গ হবার ভঙ্গিতে বলল, ও খাবে না হুজুর, ও নিয়ে যাবে। এক বুড্ঢা আছে, তাকে সব গেলাবে, নিজে ভুকা থাকবে। বুড্ঢা? তোমার বাবা? জিজ্ঞাসা করি মেয়েটাকে। সে চোখ মুছতে মুছতে যেন একটু ভয়ে ভয়ে বলল, নেহি জি, মেরা মালিক। মালিক? মালিক তো বলে মেয়েরা স্বামীকে অনেক সময়, এটুকু মেয়ের বুড়ো বর? তা এদেশে সবই সম্ভব। আর এদেশে কেন, বিলেতে, মার্কিন মূল্যকে, সর্বত্র তো দেখি পয়সার জোরে ৭০-৮০ বছরের বুড়ো ২৩-২২ বছরের মেয়ে বিয়ে করছে। আবার উল্টোটাও আছে, ৬০ বছরের বুড়িকে বিয়ে করছে ২১ বছরের জোয়ান। কিন্তু বলতে গেলে ভিখেরি পাত্র যেখানে, সেখানে বুড়ো বরে দেবে কেন? ব্যাপারটা বুঝতে না পেরে আবারও প্রশ্ন করলুম, মালিক মানে তোমার আত্মী, স্বামী? সে প্রবল বেগে ঘাড় নাড়ল। না, আমার মালিক। তার মানে? এবার উত্তর দিল সেই বয়টি। বলল, আমি সব জানি সাহেব, আমি এই অঞ্চলেরই লোক, আমার কাছ থেকে শুনুন। ওই বুড়োটা দিন দিন পঙ্গু হয়ে পড়ছে দেখে কোনো মতে ৪০টা টাকা জমিয়ে এ মেয়েটাকে ওর বাবার কাছ থেকে কিনে নেয়। সে আজ ৪-৫ বছরের কথা। তখন এর বয়স ৯-১০ কি ১১ সাল হবে মোটে। ওর বাবার দুটো বিয়ে। প্রথম বউটাকে, মানে এর মাকে, এমন লাথি মেরেছিল যে সে বউটা ৩ ঘন্টার মধ্যে মরে যায়। বেটা মাতাল, মেয়েটাকে বেচে মদ খেয়ে নিশ্চিন্তি। সেই থেকে এই মেয়েটা ভিক্ষে করে খাওয়াচ্ছে ওই বুড়োটাকে। কত লোকে কত কাজ দিতে চেয়েছিল, বলেছিল তনখা দেব, তাতেই তোমার চলে যাবে। বুড়োটা যেতে দেয়নি, কোনো মাঠে খামারেও খাটতে দেয় না। বলে খুবসুরত ভালো মানুষ মেয়েটা, কেউ ধরে ইজ্জত নষ্ট করে দেবে কি ফুসলে নিয়ে যাবে কোথাও, আমি নাচার হয়ে পড়ব। না, ও ভিক্ষে করে সেই ভালো, আমার সেবাও তো দরকার। আমি খুব উত্তপ্ত হয়ে উঠি। বলি, সে কি, পৃথিবীর কোথাও আজ মানুষ বেচাকেনা হয় না? এ ঘোর বেআইনি, আর এইভাবে এইটুকু মেয়েকে খাটাচ্ছে। না না, এ হতে পারে না। চলো, তোমাকে নিয়ে আমি সরকারি কোনো আশ্রমে রেখে দিচ্ছি, তারা তোমাকে লেখাপড়া শেখাবে, তুমি নিজে ভালো কাজ করে খেতে পারবে, চাই কি ভালো স্বাদীও হয়ে যেতে পারে। ওই স্বার্থপর বুড়োটার কথা তোমাকে আর ভাবতে হবে না। দরকার হয় ওই স্টেশনে এসে ভিক্ষে করুক। মেয়েটা যেন সভয়ে ২ পা পিছিয়ে গেল, তবে ঠিক ভয় পেল না, বরং শান্ত অথচ দৃঢ়স্বরে বলল, তা হয় না বাবু সাহেব, আমার বাবা ওই বুড়োর কাছ থেকে গুনে গুনে ৪০ টাকা নিয়েছে, ওটাই ওর যথাসর্বস্ব। এখন যদি আমি বেইমানি করি, আইনে যাই বলুক, আমার বাবা মহাপাতকী হবে না? তার একটার ঝুটা হয়ে যাবে। বাবাই মালিক ছিলেন, তিনি মালিকানা বেচে দিয়েছেন, এখন এ মালিক। বুড়ো যতদিন বেঁচে থাকবে আমি ওর হুকুম মতো চলতে বাধ্য।
সে বয়টা এতক্ষণ ওর দিকে চেয়ে কে যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। এবার একটু তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল, ওই বুড়োটা তোর ইজ্জত নষ্ট করেনি? মেয়েটা মাথা নামিয়ে বলল, হ্যাঁ করেছে, 2-3 দিন চেষ্টা করে, সব দিন পারে না, কিন্তু কি করব, ওই তো মালিক। বুঝলুম একে বোঝাতে যাওয়া বৃথা। ওদিকে আমারও ট্রেনের সময় হয়ে আসছে। বললুম, চলো তোমাকে আগে কিছু খাইয়ে দেই। না বাবু সাহেব, যা দেবেন দুজনেই খাবো, সে বুড়ো কাল থেকে কিছু খায়নি। আমিও এবার কড়া হলুম একটু। বললুম, বেশ, আমি তোমাকে 1 সের চূড়া আর পাওভর গুড় কিনে দিচ্ছি, কিন্তু এক শর্তে, তার আগে তোমাকে আমার সামনে কিছু খেতে হবে। এবার মেয়ে রামচন্দ্র একটু নরম হলো। আহার্যের সম্ভাবনায় চোখ দুটোও আগ্রহে জ্বলে উঠল একবার। নীরবে ঘাড় নেড়ে সম্মতি জানালো। স্টেশনে আর কি খাওয়াবো, বাইরে একটা খাবারের দোকানে নিয়ে গেলুম, সেও তেমনি দোকান, তেলে ভাজা জিলিপি, মোটা মোটা গুড় পিঠে আর কটকটির নাড়ু। কিছু জিলিপি আর গুড় পিঠেই কিনে দিলুম। বেশি দিতে সাহস হলো না, মরা পেট, অসুখ করে যাবে। 1 সের চিড়ে আর 1 পো, এখনকার প্রায় 100-200 গ্রাম গুড়ের দাম দিয়ে দোকানিকে বললুম, এর খাওয়া হলে একে দিয়ে দিও। তারপর ওকে বললুম, আর কিছু খেতে ইচ্ছে হয়? দেখো, তুমি নির্ভয়ে বলো, তোমার মালিকের তো 2 দিনের খাবার ব্যবস্থা করেই দিলুম, এখন তুমি কিছু খাও খুশি মতো, আমি দেখি। সে যেন একটু লজ্জা বোধ করল, একটু সংকোচ, কিন্তু শেষ পর্যন্ত লোভই জয়ী হলো। পাশের পানের দোকানটা দেখিয়ে বলল, একটা পান খাওয়াবেন হুজুর, মিঠা মশলা দেওয়া, খুব খেতে ইচ্ছে হয়। 1 খেলি পান তখনও 1 পয়সায় পাওয়া যেত। আমি 1টা পয়সা পানওয়ালাকে দিয়ে বললুম, ওর খাওয়া হলে ওকে দিও, দেখো ছেলে মানুষ বলে যেন ঠকিও না। নেহি হুজুর, আমরা এই মেয়েটাকে ভালোবাসি, বড় ঠান্ডা আর সৎ বলে, কিন্তু কি করব, কিছু খেতে দিতে গেলে খায় না, সব নিয়ে গিয়ে ওই বুড়োকে দেয়। বুড়োটা এমন পাজি না, অল্প খাবার নিয়ে গেলে সবই নিজে খেয়ে নেয়, মেয়েটাকে খেতে দেয় না। তাই আমরা আজকাল কিছু দেই না আর। দুজনকে কত খাওয়াবো বলুন। আমার আর দাঁড়াবার সময় নেই, সিগন্যাল হয়ে গেছে। আমি দ্রুত স্টেশনের পথ ধরলুম। একবার শুধু যেতে যেতে পেছন ফিরে দেখলুম, খাবার হাতে করে একদৃষ্টে মেয়েটা আমার দিকে চেয়ে আছে। 2 চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। ধন্যবাদের ভাষা অনেক রকম হয় এই পৃথিবীতে। ওর ধন্যবাদ বুঝে নিতে অসুবিধে হলো না। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প, পিতৃসত্য। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান, তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।